মহাশূন্যের অন্ধকারে ঘুরে বেড়ানো একটি মহাকাশযান, যেটা তার 120 বছরের একটি ভ্রমণে বেরিয়ে পড়েছে একটি নতুন পৃথিবীর খোঁজে। এখন যদি এর সামনে কোনো অ্যাস্ট্রয়েডও চলে আসে, তাহলে এই মহাকাশযানটি সেই অ্যাস্ট্রয়েডকে চোখের পলকে ধ্বংস করে দিতে পারবে। 120 বছরের এই লম্বা ভ্রমণে মানুষ যেন বুড়ো হয়ে মরে না যায়, এর জন্যই এই মহাকাশযানে মানুষকে ডিপ স্লিপে রাখা হয়েছে, যেন তাদের শরীর বৃদ্ধ না হয়। আর 120 বছর পর মানুষ তার যৌবন নিয়ে সেই গ্রহে আবার জেগে উঠবে। কিন্তু বন্ধুরা, কি হবে 120 বছরের এই ভ্রমণের মধ্যে আপনি যদি 30 বছরের মধ্যেই হঠাৎ করে ভুল করে জেগে ওঠেন, আর যদি বাকি সবাই গভীর ঘুমে থাকে, এবং সেই সাথে যদি বাকি 90 বছর আপনাকে একাই এই মহাশূন্যে স্পেসশিপের মধ্যেই থাকতে হবে, তাহলে কতটা ভয়ঙ্কর হবে এই ভ্রমণ। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি সাইফাই মুভির কাহিনী, আর যেটার সম্পর্কে আমি কথা বলবো। এই সায়েন্স ফিকশন মুভিটি ভীষণ ইন্টারেস্টিং, তাই আপনাদের মতো সায়েন্স লাভারদের জন্য আজকের এই ভিডিওটি। আর দেখুন কেমন হয় মহাশূন্যের ভ্রমণ। পৃথিবী থেকে 120 আলোকবর্ষ দূরে একটি এমন গ্রহ, যেটা একদম আমাদের পৃথিবীর মতো, আর যার উদ্দেশ্যে ভ্রমণ শুরু করে একটি স্পেসশিপ। এই মহাকাশ যানটির ভেতরে হাজারো লোক ভ্রমণ করছে ডিপ স্লিপে। আগামী 120 বছরের জন্য তারা ঘুমিয়ে আছে। তারা একটি মেশিনের ভেতরে আছে, আর এই মেশিনটি তাদের এজিং প্রসেসকে থামিয়ে রেখেছে। মহাকাশ যানটিকে তাদের গ্রহ পর্যন্ত কি পৌঁছাতে 120 বছরের সময় লাগবে, কিন্তু এখানে থাকা লোকদের তাদের চোখ বন্ধ করতে এবং খুলতে মাত্র 1 সেকেন্ডের সময় লাগবে। যখন তারা চোখ খুলবে, তখন তারা পৌঁছে যাবে পৃথিবীর মতোই একটি নতুন গ্রহে। কিন্তু হঠাৎ করেই যখন এই মহাকাশ যানটি তার 30 বছরের ভ্রমণ কমপ্লিট করে, তখন তার সামনে হঠাৎ করে অনেক অ্যাস্ট্রয়েড চলে আসে। তখন এই মহাকাশ যানের অটোমেটিক এআই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে সব অ্যাস্ট্রয়েডকে ধ্বংস করে দেয়। কিন্তু কোনো দুর্ভাগ্যক্রমে মহাকাশ যানের মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেমের দেখা দেয়, আর মহাকাশ যানটির অটোমেটিক রিপেয়ারিং সিস্টেম সেটাকে রিপেয়ার করতে শুরু করে। আর এই সময় একটি প্যাসেঞ্জারের স্লিপিং পোর্ট খারাপ হয়ে যায়, আর তার ডিপ স্লিপ ব্রেক হয়ে যায়, এবং সে ডিপ স্লিপ থেকে জেগে ওঠে। এই প্যাসেঞ্জারের নাম জিম। জিম জেগে ওঠে এমনটাই মনে করে সে এখন ওই গ্রহে পৌঁছে গিয়েছে, এবং সে মিটিং হলে চলে আসে, যেখানে সব প্যাসেঞ্জার তাদের ভ্রমণ শেষে এসে মিটিং করবে। কিন্তু ওইখানে থাকা এআই অ্যাসিস্ট্যান্টের কথা শুনে ওর এমনটাই মনে হয় যে কিছু একটা প্রবলেম হয়েছে, এবং সে ভাবতে থাকে বাকি প্যাসেঞ্জার কোথায় গেল। এটা দেখে সে ভীষণই ঘাবড়ে যায়। সে ছুটতে থাকে এবং বাকি সব প্যাসেঞ্জারদের খুঁজতে থাকে। সে দ্বিতীয় কোনো আর ব্যক্তিকে দেখতে পায় না। সব প্যাসেঞ্জার এখনো ডিপ স্লিপে ঘুমিয়ে আছে। জিম দৌড়ে কন্ট্রোল রুমে যায়, যেটাকে বিনা ক্রু মেম্বারের আইডি দ্বারা অ্যাক্সেস করা সম্ভব নয়। জিম স্পেসশিপে তাদের লোকেশনকে দেখে, তখন সে বুঝতে পারে এখনো এই স্পেসশিপকে আরো 90 বছর ভ্রমণ করতে হবে, তখন গিয়ে সে দ্বিতীয় গ্রহে পৌঁছাতে পারবে। এর মানে সে ভুল করে 90 বছর পূর্বেই ডিপ স্লিপ থেকে জেগে উঠেছে। সে মহাকাশযানের এই প্রবলেমকে একটি ভিডিও মেসেজের সাহায্যে পৃথিবী পর্যন্ত পাঠায়। তখন সে বুঝতে পারে তার এই মেসেজটির পৃথিবী পর্যন্ত যেতে 19 বছরের সময় লাগবে, এবং ফের এর রিপ্লে আসতে 36 বছরের সময় লাগবে। টোটাল 55 বছরের সময় লেগে যাবে। আর এটা ভেবে সে আরো অধিক হতাশ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই সে পারে একজন মানুষকে দেখতে পায়, আর যখন জেম তার কাছে যায়, তখন সে বুঝতে পারে এটা তো শুধুমাত্র একটি এআই রোবট, যার নাম আর্থার ছিল, যেটা সব ক্ষেত্রে মানুষের মতোই ছিল, শুধুমাত্র ফিলিংস ব্যতীত। স্পেসশিপে তার খাবারের সমস্ত প্রকারের ব্যবস্থা হয়। ওখানে সে একটি ম্যানুয়াল পায়, যেটার সাহায্যে সে তার হাইবারনেশন পোর্টকে ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে সেটাকে ঠিক করতে পারে না। আর না সে কন্ট্রোল রুমকে অ্যাক্সেস করতে পারে, যেটার দেওয়াল ভীষণই মোটা, যার কারণে সেটাকে ভাঙা এবং কাটা অসম্ভব। এখন জিম আর্থারকে এটা বলে সে সারা জীবনের জন্য এই মহাকাশ যানের মধ্যে ফেসে গিয়েছে, আর তাকে সম্পূর্ণ জীবন এই মহাকাশ যানের মধ্যেই কাটাতে হবে। আর্থার জিমকে এটাই বলে, যেটা আমাদের কাছে নেই সেটাকে আমরা কখনো বদলাতে পারবো না, এর জন্য রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করাই একমাত্র অপশন। মহাকাশ যানটির মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে, এই কারণে জিম শিপে থাকা সব ধরনের ফ্যাসিলিটিকে এনজয় করতে শুরু করে। এরকম ভাবেই 1 বছর অতিক্রম হয়ে যায়। তখন সে একাকিত্ব অনুভব করতে শুরু করে। এখন সে তার জীবনকে শেষ করার জন্য মহাশূন্যে যাওয়ার কথা ভাবতে থাকে, কিন্তু সে ঘাবড়ে গিয়ে আবার মহাকাশ যানে ফিরে আসে এবং ছুটতে শুরু করে, এবং সে পড়ে যায়। তখনই সে একটি মেয়েকে দেখতে পায় যে একটি হাইবারনেশন পোর্টের মধ্যে ঘুমিয়ে আছে, আর ওর নাম
আরোরা। জিম তাকে ভালোবেসে ফেলে এবং সে তার ইন্টারভিউকে দেখে তার সম্পর্কে আরো জানতে শুরু করে। এই একা থাকা জীবনে জিমের একজন সাথীর প্রয়োজন। এর কারণে সে এমনটা ভাবতে থাকে আরোরাকেও সে সময়ের পূর্বেই যদি জাগিয়ে দেয়, কিন্তু ভালো মন্দের কথা বিচার করে সে কয়েকদিন পর্যন্ত এমনটা করতে পারে না। কিন্তু একদিন সে ডিসাইড করিয়ে নেয় সে ওই মেয়েটিকে জাগাবে। তারপর সে টুলস নিয়ে আরোরার কাছে যায় এবং ওকে জাগিয়ে দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়, যেন আরোরার এমনটা মনে হয় সে নিজে থেকেই জেগে উঠেছে। এখন যখন আরোরা জিমের সাথে এসে দেখা করে, তখন আরোরা প্রশ্ন করে বাকি সব ক্রু মেম্বার কোথায় আছে। তখন জিম এমনটাই বলে যে তোমার হাইভারনেশন পোর্ট খারাপ হয়ে যাওয়ার কারণে তুমি 89 বছর পূর্বেই জেগে উঠেছ। যখন সে বাকি সব প্যাসেঞ্জারকে দেখে তখন সে এই কথাকে বিশ্বাস করে। জিম তাকে রিল্যাক্স করায় এবং আগামী দিন এটাকে নিয়ে ভাবার কথা বলে। কিছুদিন তারা একে অপরের সাথে থাকে। আরোরাও সেই গেটটিকে ভাঙার প্রচেষ্টা করে, কিন্তু সে পারে না। এখন সে এটা বিশ্বাস করে নিয়েছে যে এখন আর কোনো কিছু করা সম্ভব নয়। এই কারণেই সে একটি বই লেখার দিকে ফোকাস করে, যে বইটিকে সে দ্বিতীয় গ্রহে গিয়ে লিখত। এইভাবেই জিম এবং আরোরা একে অপরের সম্পর্কে জানতে শুরু করে। এখন তারা দুজন মহাকাশযানে এনজয় করতে শুরু করে। তারা দুজন একসাথে স্পেসে ট্রাভেলও করে। ধীরে ধীরে তারা একে অপরের বন্ধু হয়ে যায়। আর আরোরাও জিমকে ভালোবাসতে শুরু করে। আর তখনই স্পেসশিপ একটি বিশাল আকারের তারার কাছ দিয়ে যায় এবং তারা ওই দৃশ্যকে ভীষণই কাছ থেকে দেখে। আর এটি ভীষণই অপূর্ব একটি দৃশ্য হয়ে থাকে। পরের দিন আরোরা তার বার্থডে সেলিব্রেশন করতে থাকে, কিন্তু তখনই আর্থার তাকে বলে দেয় যে জিমি তাকে জাগিয়ে তুলেছে। এটা শুনে আরোরা কাঁদতে শুরু করে আর জিমের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আরোরা জিমকে মারারও প্রচেষ্টা করে, কিন্তু ওর ভালোবাসা তাকে থামিয়ে দেয়। এবং পরদিন সকালে জিম এমনটাই বলে সে ভুল করে ফেলেছে, কিন্তু তার কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না। কিন্তু আরোরা এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। হঠাৎ করে এক রাতে জিম এমনটাই দেখে যে স্পেসশিপের মধ্যে কিছু প্রবলেম দেখা দিয়েছে। পরের দিন যখন জিম লিফটের ব্যবহার করে নিচে আসছিল তখন তার লিফট খারাপ হয়ে যায়। অপরদিকে আরোরা যখন তার খাবার নিতে আসে তখন ওই মেশিনও সঠিকভাবে কাজ করছিল না। এরা বুঝতে পারছিল না যে মহাকাশযানের মধ্যে কি প্রবলেম দেখা দিল। তখনই তারা একটি শব্দ শুনতে পায়। যখন তারা মহাকাশযানে থাকা একটি গাছের কাছে যায় তখন তারা একজন ক্রু মেম্বারকে দেখতে পায় যার নাম গাছ ছিল। গাছ তাদেরকে নিয়ে কন্ট্রোল রুমে যায় যেন তারা এটা চেক করতে পারে যে মহাকাশযানের মধ্যে কি কি প্রবলেম হচ্ছে, কিন্তু তারা প্রবলেম খুঁজে পাচ্ছিল না। এরপর তারা যখন বাইরে আসে তখন একটি রোবট পড়ে যায়। জিম তখন বলে এটা 15 নম্বর রোবট, যেটা এইভাবে খারাপ হয়ে পড়ে গেল। পরে গাছ এমনটা বুঝতে পারে জিম আরোরাকে ডিপ স্লিপ থেকে জাগিয়েছে, কিন্তু গাছ তাকে কিছুই বলে না। সে বুঝতে পারে 1 বছর পর্যন্ত একা থাকার পর সে এমনটা করেছে। তখনই হঠাৎ করে গাজের শরীর খারাপ হতে থাকে এবং সে দেখে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এবং পরের দিন রাতের বেলা হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে মহাকাশযানের আর্টিফিশিয়াল গ্র্যাভিটি চলে যায়। এই কারণে হঠাৎ করে সবকিছু হাওয়াতে ভাসতে শুরু করে। আরোরা যে সুইমিং পুলের মধ্যে সুইমিং করে সেটাও হাওয়াতে এসে একটি বড় স্প্যারিক্যাল শেপে চলে আসে এবং যার ভেতরে আরোরা ফেসে যায়। বন্ধুরা, আপনাদেরকে বলে দিচ্ছি ফিজিক্সের নিয়মের অনুসারেও ঠিক এমনটাই হবে। যদি আর্টিফিশিয়াল গ্র্যাভিটি শেষ হয়ে যায় তাহলে জল এইভাবেই মানুষকে ট্র্যাপ করতে পারে। আরোরা বড় এই জলের বিন্দুর ভেতর থেকে বাইরে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু সে বাইরে বেরোতে পারছিল না। কিন্তু তখনই ইলেকট্রিসিটি রিস্টোর হয়ে যায় এবং গ্র্যাভিটি ফের একবার ফিরে আসে, যখন সবাই ধপ করে নিচে পড়ে যায় এবং আরোরাও বেঁচে যায়। এরপর তারা তিনজন গত 2 বছরে শিপের মধ্যে যে সমস্ত ফেলিওর হয়েছে সেগুলোকে দেখতে থাকে এবং তারা মহাকাশযানে যে সমস্যা হয়েছে সেটার সম্পর্কে বুঝতে পারে। যখন তারা পাওয়ার সাপ্লাই রুমে আসে তখন গাজ ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে। একটি আর্টিফিশিয়াল অপারেশন সিস্টেমের দ্বারা গাজের বডিকে চেক করার পর এমনটা জানা যায় যে তার বডিতে 612টি রোগ আছে এবং তার টিস্যু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এর মানে গাজ আর কিছুদিনই বাঁচতে পারবে। এখন গাজ তার আইডি তাকে দিয়ে দেয় যেন সে কন্ট্রোল রুমকে অ্যাক্সেস করতে পারে এবং তাদেরকে বলে তারা যেন একে অপরের খেয়াল রাখে। এবং তখন গাজের মৃত্যু হয়ে যায়। তারপর এই দুজন মিলে মহাকাশযানটিকে ঠিক করতে যায়, কিন্তু এখন শিপের মধ্যে আরো অধিক ফেলিওর আসতে শুরু করে আর তার নিজেরই ক্ষতি করতে শুরু করে। আরোরা তাকে বন্ধ করে দেয়। এরপর তারা দুজন পাওয়ার সাপ্লাই রুমে আসে
সেখানে মহাকাশযানের মধ্যে একটি ফুটো হয়ে যায়, যার কারণে ভেতরের হাওয়া দ্রুত গতিতে মহাশূন্যের ভ্যাকুয়ামে চলে যায় এবং তাদের দুজনকেও ওই হাওয়া টানতে শুরু করে। কোন প্রকারে তারা ওই হোলটিকে বন্ধ করে দেয়। এখন তারা বুঝতে পারে মহাকাশযানের মধ্যে বেশ কিছু এরকম হোল আছে। যখন তারা মেন পাওয়ার সাপ্লাই রুমে আসে, আসলে এই মহাকাশযানটি পাওয়ার একটি ফিউশন রিঅ্যাক্টর থেকে পাচ্ছে। এর মানে একটি ছোট্ট সূর্য, যার থেকে লাগাতার মহাকাশযানটি এনার্জি পাচ্ছে। তা তখন বুঝতে পারে এই ফিউশন রিঅ্যাক্টরটি আনস্টেবল হতে শুরু করেছে এবং এটাকে ফের একবার রিস্টার্ট করার প্রয়োজন, যেন টেম্পারেচার কিছুটা কম হতে পারে। এর জন্য জিম স্পেসশিপের বাইরে গিয়ে এই ছোট্ট আকারের জ্বলন্ত সূর্যের হিটকে বাইরে বের করে দেবে ভাবে, যেন ওই হিটকে স্পেসশিপের বাইরে রিলিজ করা যেতে পারে এবং যেন স্পেসশিপের কোনো ক্ষতি না হয়। জিম স্পেসশিপের বাইরে এসে একটি টার্নালের দিকে যায় এবং তার ভিতরে এন্টার করে। যখন সে সেকেন্ড লিভারকে টানে, তখন গেট ওপেন হয়ে যায় এবং সেটা দ্রুত আবার বন্ধও হয়ে যায়। এর মানে জিমকে তার হাতের সাহায্যে গেটকে ওপেন করে রাখতে হবে, যেন আরোরা যখন কন্ট্রোল রুম থেকে লিভারকে টেনে ধরে, তখন যেন সব হিট বাইরে বেরিয়ে যায়। এই কাজ করতে গিয়ে জিমের মৃত্যু হতে পারে। এখন জিম ওই লিভারকে টেনে ধরে আর মহাকাশযানের টেম্পারেচার বাড়তে থাকে। এর কারণে আরোরাকে লিভার টেনে ধরতে হয়, আর এর কারণে সব হিট টার্নেলের রাস্তা ধরে বাইরে বেরিয়ে যায়। কিন্তু এর ফলে জিম ভীষণ দ্রুত গতিতে বাইরের দিকে যেতে থাকে, আর এর কারণে জিমের ক্যাবেল ছিঁড়ে যায় এবং সে থ্রাস্টারের দিকে যেতে থাকে, আর যেখানে গেলে তার মৃত্যু হবে। এবং সে এইখানে নিউটনের তৃতীয় সূত্রের সাহায্য নেয় এবং সে তার হাতের মধ্যে থাকা ডোরকে ওই দিকে ছুড়ে দেয়, যার ফলে একটি রিঅ্যাকশন ফোর্স জিমকে পেছন দিকে ছুড়ে দেয়। কিন্তু এই সময় জিম মহাশূন্যে মহাকাশযান থেকে দূরে যাচ্ছিল, সেই সাথে তার স্পেস স্যুটের মধ্যে একটি ছোট্ট ছিদ্র হয়ে যায়। কিন্তু তখনই আরোরা তাকে বাঁচানোর জন্য স্পেসে চলে আসে এবং সে তার দিকে এগোতে থাকে। কিন্তু যখনই সে জিমকে ধরতে থাকে, তখনই তাদের হাত স্লিপ করে যায় এবং সে কাঁদতে থাকে। কিন্তু তখনই সে ওই ক্যাবেলকে দেখতে পায়, যেটা জিমের সাথে জুড়ে ছিল, এবং সে দ্রুত সেটাকে ধরে ফেলে এবং তাকে স্পেসশিপের ভেতরে নিয়ে আসে। কিন্তু জিমকে স্পেসশিপের ভেতরে আনার পর দেখা যায় তার শরীর ঠান্ডায় জমে গিয়েছে। আরোরা তাকে মেডিকেল মেশিনের মধ্যে ভরে দেয়, যেখানে মেশিন তাকে এটাই বলে জিমের মৃত্যু হয়ে গিয়েছে। কিন্তু আরোরা তখন মেশিনকে এমনটাই অর্ডার দেয় সে যেন সব ধরনের অপারেশন একসাথে করে এবং অটোমেটিক সব ধরনের অপারেশন একসাথে হতে থাকে। কিন্তু তারপরও জিমের শরীরে কোনো প্রকার পার্থক্য দেখা যায় না। কিন্তু কিছু সময় পর হঠাৎ করে জিম তার চোখ খুলে এবং আরোরা তখন ভীষণই খুশি হয়ে যায় এবং তারপর দেখা যায় তারা দুজন মিলে এই স্পেসশিপটিকে সম্পূর্ণ ঠিক করে দেয়। তারা ফের একবার একসাথে হাসি খুশি থাকতে শুরু করে। এর কিছুদিন পর জিম ফের একবার একটি হাইবারনেশন পোর্ট পায়, যেটার সাহায্যে যে কোনো একজন হাইবারনেশন মোডে যেতে পারবে। কিন্তু আরোরা জিমের সাথেই থাকতে চায় এবং সর্বশেষ আমরা এমনটাই দেখি, স্পেসশিপটি দ্বিতীয় গ্রহে পৌঁছে যায় এবং তখন সব প্যাসেঞ্জার জেগে ওঠে। কিন্তু জাগার পর সবাই দেখে সম্পূর্ণ স্পেসশিপে অনেক গাছ, যেটাকে জিম এবং আরোরা মিলে লাগিয়েছিল এবং তাদের মৃত্যু হয়েছে। কিন্তু সব প্যাসেঞ্জার নিরাপদে দ্বিতীয় গ্রহে পৌঁছে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন এই সায়েন্স ফিকশন মুভিটির দ্বারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে একটি মহাকাশ ভ্রমণ। তো বন্ধুরা, যদি আপনারা এই ধরনেরই সায়েন্স ফিকশন মুভির কাহিনী শুনতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।